সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইন। এটা একটা পদ্ধতিগত আইন। এই আইনের খণ্ড আছে 3টে, অধ্যায় আছে 11টা, ধারা আছে 1 থেকে 168টে। এর মধ্যে 3টে ধারা বাতিল আছে, 2 ধারা, 82 ধারা, 113 ধারা। আমরা 130টি মতো ধারা পড়ব। আর অধ্যায় আছে 11টা, এখানে হয়তো আমরা 8 থেকে 9টা অধ্যায় পড়ব। এর ভিতরে সাজেশন আছে। এই আইন অনেক গুরুত্বপূর্ণ। 10টা মতো এমসিকিউ থাকে, রিটেনে 10 নম্বর থাকে, পুস্তক সহ এবং পুস্তক ছাড়া 10 নম্বর থাকে। অর্থাৎ বুঝতেই পারছেন এটা কত গুরুত্বপূর্ণ। আপনারা গুরুত্বের সাথে দেখবেন এবং শুনবেন। আসেন আজকে আমরা আলোচনা করব 24 ধারা, 24 থেকে 30 পর্যন্ত। 24 থেকে 30 পর্যন্ত যতটুকু জানি আমি অতটুকু জানার চেষ্টা করব। যদি না বোঝেন কথার মানে লেখা বলার পরে আবার প্রশ্ন পর্ব থাকবে, আপনারা তখন প্রশ্ন করবেন। শতভাগ চেষ্টা করব উত্তর করার জন্য। এখন আসেন, আমরা গতকাল পড়ছিলাম স্বীকৃতি, আজ পর্ব স্বীকারোক্তি। আজ পর্ব স্বীকারোক্তি। স্বীকারোক্তি কাকে বলে, কে কে স্বীকারোক্তি দিতে পারে, কিভাবে স্বীকারোক্তি নেয়, কখন প্রাসঙ্গিক কখনো অপ্রাসঙ্গিক, এই বিষয়ে আলোচনা করব। তাহলে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তির যদি সংজ্ঞা আসে, স্বীকারোক্তির সংজ্ঞা কিন্তু 3 ধারায় নাই। স্বীকৃতির সংজ্ঞা 3 ধারায় নাই। দেখেন, প্রত্যেক আইনেরই খালি সংজ্ঞাতে যে সব সংজ্ঞা থাকে এরকমটা না, এরকম না। তাহলে এই সংজ্ঞাগুলো দণ্ডবিধি, ফৌজদারি, পুলিশ আইন, মাদক, অন্যান্য আইন, অন্যান্য পিআরবি, অন্যান্য আইনও আছে। খালি সেখানে সংজ্ঞায়িত করা সংজ্ঞা, ও ছাড়াও ভিতরে আইনের অনেক সংজ্ঞা থাকে। সে সংজ্ঞাগুলো পড়ে নেবেন বা নিজে নিজে বুঝে লেখে পড়বেন, মুখস্থ করে নেবেন যেভাবে আপনি পারেন। মুখস্থের চেয়ে বুঝে পড়াটাই শ্রেষ্ঠ পৃথিবীর, আমি মনে করি। আমি কোনটাই মুখস্থ করিনি, এই সূচি মুখস্থ করি, সূচি হুবহু মুখস্থ করে রাখছি এবং এই ভিতরের এই সংজ্ঞাগুলো মুখস্থ করি। এটা বুঝি, বোঝার চেষ্টা করে অন্যের সাথে আলোচনা করবেন, দেখবেন সহজ হবে ইনশাল্লাহ। তাহলে এখন আসতে 24 ধারা আসতে লেগে স্বীকারোক্তি। স্বীকারোক্তি কে দেয়? আসামি দেয়। স্বীকারোক্তি দোষমূলক, দোষ স্বীকার করা হয়। যদি সে বলে যায় ভালো হ্যান ত্যান, আমি কোনো অপরাধ করি নাই, তাহলে তার স্বীকারোক্তি হয় না। তাহলে স্বীকারোক্তি যদি আসে 24 থেকে 30 ধারা পর্যন্ত দিয়ে স্বীকারোক্তির সংজ্ঞা লিখবেন। যদি কোনো ব্যক্তি নিজের দোষ, নিজের অপরাধের কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি, ম্যাজিস্ট্রেটের নিকট যে বিবৃতি প্রদান করেন তাকেই স্বীকারোক্তি বলে, তাকেই স্বীকারোক্তি বলে। ঠিক আছে, এতটুকু লেখলেন। বা ভয়ভীতি, যদি কোনো ব্যক্তি ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ছাড়াই তার অপরাধের কথা বা তার অপকর্মের কথা স্বীকার করে এবং ম্যাজিস্ট্রেটের সামনে বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতি স্বীকার করে, তাকেই স্বীকৃতি বলে। এই জন্য এই কথাগুলো কিন্তু এখানে নেই, নিজে নিজে বানা লেখা যায়। তখন সংজ্ঞা দেবেন 24 থেকে 30 ধারা পর্যন্ত। এর ভিতরে স্বীকারোক্তির সংজ্ঞা। স্বীকারোক্তি দোষ স্বীকার, স্বীকারোক্তি দোষ স্বীকার, এটা হচ্ছে মৌলিক। এই আপনি ভালো কথা বলে স্বীকারোক্তি দিলে হবে না। আপনি কিভাবে কি অপরাধ করছিলেন, গিলটি মাইন্ড ছিলেন, আপনি মূল আসামি বা ফ্যাক্টর ইস্যু, যে আপনার অপরাধটা কিভাবে সংগঠিত হয়েছিল সেই সম্পর্কে ম্যাজিস্ট্রেটের কাছে ব্রিফ করে। এই ব্রিফ করার আগে উনি কি করে, ইনি ভয় ভীতি প্রলোভন ছাড়া দেয়। প্রলোভন দেখা দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি প্রলোভনের পরে দেয় তারটা হবে না। যদি ভীতি প্রদর্শন করে কেউ, তাও হবে না। প্রতিশ্রুতির মাধ্যমেও হবে না। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধির 164টি স্বীকারোক্তি লিপিবদ্ধ করছিলাম। এই স্বীকারোক্তি যখন কোনো আসামি দিতে যায় ম্যাজিস্ট্রেটের নিকট, তাহলে উনি কি কোনো প্রলোভন করে যে স্বীকারোক্তি দেবে, ভীতি প্রদর্শন করে দেবে, প্রতিশ্রুতি দেবে, এরকম সুযোগ রাখে না আইনে। এই 24 ধারা যদি এরকম প্রলোভন দেখা, ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতির মাধ্যমে কোনো ব্যক্তি স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেটের নিকট দেয়, তাহলে এটা অপ্রাসঙ্গিক হবে, অপ্রাসঙ্গিক হবে। আপনারা জানেন ফৌজদারি কার্যবিধির 164 যখন ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি নেয় বা করতে যায় 364 এবং 164-র ভিতরে তখন ওই ম্যাজিস্ট্রেট কিন্তু বলে আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য না, এই স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে ব্যবহার হবে, এই স্বীকারোক্তি আপনার জেল জরিমানা হতে পারে, আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, আপনি কি কারোর ভয় ভীতি প্রলোভনের মাধ্যমে স্বীকারোক্তি দিচ্ছেন। তো তখন এরপরেও 3 ঘন্টা সময় তাকে দেয়, আপনি নিরাপত্তা পালন করেন, বুঝে শুনে স্বীকারোক্তি দেন।
এরপরে ওনাকে শোনা বেলা উনি যখন ঠান্ডা বেরোনো হয় তখন উনি স্বীকারোক্তি দিলে তারপরে ম্যাজিস্ট্রেট একটা ফর্ম দেয়, এই ফর্মে আপনি লেখেন, ওই ব্যক্তি আসামি লেখার পরে সে সই করে, ম্যাজিস্ট্রেট সই করে, এরপরে তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করে। কত রাস্তা অতিক্রম করার পরে এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়। স্বীকারোক্তি সহজ জিনিস না। স্বীকারোক্তি একবার যদি দিয়ে ফেলা দেয়, একবার যখন স্বীকারোক্তি উনি বলে ফেললো, উনি পটপট করে স্বীকারোক্তি আসামি স্বীকার করতেছে, এই স্বীকারোক্তি কত সময় পর্যন্ত খণ্ডনযোগ্য, পরিবর্তন পরিমার্জনযোগ্য। খেয়াল করেন, প্রশ্ন আসতে পারে স্বীকারোক্তি কত সময় পর্যন্ত ইনি এটা সংশোধন, পরিবর্তন এবং পরিমার্জন করবেন। অবশ্যই করা যাবে যখন ওই ম্যাজিস্ট্রেটের কাছে উনি এই তার দোষ সূচকমূলক কথা, আসামি তার দোষের কথা, কিভাবে অপরাধ সংগঠন করছে, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু যেটার বিচার হবে, সেই বিচার কার্য উনি কিভাবে কার্যক্রম করছিলেন এই সম্পর্কে উনি ব্রিফ করবে। ওই আসামি যখন বলার পরে হয়তো ম্যাজিস্ট্রেট আবারও জিজ্ঞেস করবে আপনি যা বলছেন সব ঠিকঠাক আছে, হয়তো বলতে পারে যে ব্যক্তি, যে আসামিটা এই ব্রিফিং করতেছিল, ওই তার দোষ সূচকমূলক কথা বলতেছিল, তখন বলতে পারে না স্যার ভুল হয়েছে, আমি যে ওইখানে রিজাউলের নাম বলছিলাম ওইখানে তো হজরতও ছিল, হজরতের নাম যোগ করেন, দিল হজরতের নাম যোগ করে। এরপরে স্যার আমি যে ঢাকার থেকে যে মালটা নিয়ে আসছিলাম কোপ দেওয়ার জন্য বা কাঠি ফেলানোর জন্য, সেটা আইয়ুব পাঠাইছিল না স্যার, আইয়ুবের নাম বাদ দেন, পাঠাইছিল কাদের ওস্তাদ খুলনাতে। তাহলে এই যে বিষয় উনি বলার পরে ওই ম্যাজিস্ট্রেট সই করার আগ মুহূর্তে আর ওর বলার মাঝখানে যে সময়, ওই সময় ওইটা সংশোধন, পরিবর্তন এবং পরিমার্জন যোগ্য। কিন্তু যখন এই ম্যাজিস্ট্রেট সই করলো এবং ওই ব্যক্তি আসামি সই করে দিল ওর বিবৃতির উপর, ম্যাজিস্ট্রেট সই করলো, তখন কিন্তু ওই স্বীকারোক্তি আর পরিবর্তন পরিমার্জন করা যায় না। তাহলে দেখেন এক আইনের ভিতর স্বীকারোক্তি কখন পরিবর্তন করে আর কখন পরিবর্তন করা যায় না। প্রশ্ন আসলে এগুলো এখন উগুর পার করবেন, কোথার থেকে কি লিখবেন, লেখার জায়গা আছে বুঝলি পারে, তাহলে ওই সময় পরিবর্তন এবং পরিমার্জন করা যায়। যখন ওই লোকটা বিবৃতি দিচ্ছিল ম্যাজিস্ট্রেট লিখতেছিল নিজে হাতে, এখন কম্পিউটারে লেখে, টাইপরাইটার থাকে পাশে, ম্যাজিস্ট্রেট দেখে। যখন ওই ব্যক্তি যখন তার দোষসূচক স্বীকারোক্তি বলার পরে যদি বলে যে অমুক জায়গা সংশোধন লাগবে, অমুক জায়গা ছোট কমা লাগবে, অমুক জায়গা আবার এই স্বীকারোক্তি উনি যে ভাষায় বলবে সেই ভাষা আদালতের ভাষা অথবা ইংরেজি ভাষায় লাগবে। উনি যে ভাষায় বলবে ওই ভাষায় হবে, আদালতের ভাষা হবে অথবা ইংরেজি ভাষা হবে। উনি নোয়াখালীর লোক, নোয়াখালীর আঞ্চলিক ভাষা মারলে আঞ্চলিক ভাষায় লিখবেন। সে আপনি এর যদি না বোঝেন তার জন্য দোভাষী নিয়োগ করার জন্য আইনের ধারা আছে, সামনে আমরা সাক্ষ্য আইনের 127-88 যা দোভাষী সম্পর্ক পড়ব। আপনি বুঝতে পারতেছেন না, আপনার বোঝানোর জন্য, লোক নিয়োজিত করার জন্য আইনের বিধিবিধান আছে। সুন্দর লাগবেন, থাকেন। তাহলে স্বীকারোক্তি পড়ার আগে ব্রিফ করলাম। তাহলে স্বীকারোক্তি হলো 24 ধারায় কখন প্রাসঙ্গিক হবে আর কখন অপ্রাসঙ্গিক হবে। 24 ধারায় যদি 24 ধারার সাথে 28 ধারা পড়বো। কেন পড়বো? প্রলোভন দেখা, ভীতি প্রদর্শন করিয়া, প্রতিশ্রুতি নিয়ে যদি কোনো ব্যক্তি স্বীকারোক্তি দেয় তাহলে অপ্রাসঙ্গিক। 24 ধারায় অপ্রাসঙ্গিক। এই ভয়, ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দ্বারা স্বীকারোক্তি দিলে অপ্রাসঙ্গিক হবে। এটা হলো 24 ধারা। এটা ম্যাজিস্ট্রেটের কাছেই দিক, আর ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কেউ নিতেও পারবে না। ম্যাজিস্ট্রেটের কাছে বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেটের নিকটে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বীকারোক্তি দিয়েছে, কি দেশে কি ভয়, ভীতি, প্রলোভন দেখা, তাহলে এটা অপ্রাসঙ্গিক। এটা কি হবে? অপ্রাসঙ্গিক। আর এর সাথে 28 ধারা পড়বেন। 28 ধারা কি? ভয়, ভীতি, প্রলোভন এবং প্রতিশ্রুতি দ্বারা ব্যতীত। এই যে ব্যতীত যখন স্বীকারোক্তি দেবে তখন আদালতে প্রাসঙ্গিক। কত ধারায়? 28 ধারায়। তাহলে 24-এর সাথে 28 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেটের নিকটে ভয়, ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতীত যখন স্বীকারোক্তি প্রদান করবে তখন আদালতে প্রাসঙ্গিক হবে। আর 24 ধারায় বলছে ভয়, ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দ্বারা স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু এইটা হলো এই ভয়, ভীতি, প্রলোভন সহজ এবং প্রতিশ্রুতি নিয়ে স্বীকারোক্তি দিয়েছে, এইটা আদালতে অপ্রাসঙ্গিক। 24-এ অপ্রাসঙ্গিক, 28-এ প্রাসঙ্গিক। 24-এ অপ্রাসঙ্গিক, 28-এ প্রাসঙ্গিক। 28 হলো ভয়, ভীতি, প্রলোভন ব্যতীতই এই ব্যক্তিরা স্বীকারোক্তি দিয়েছিল, মানে আসামি তার স্বীকারোক্তি। তাহলে সহজ করার জন্য 24-এর সাথে 28, তাহলে না পড়বেন, একবার প্রাসঙ্গিক একবার অপ্রাসঙ্গিক। এখন আসেন 25 ধারা, পুলিশ অফিসার নিকট দেওয়া স্বীকারোক্তি প্রদান করা যাবে না। মানে পুলিশ অফিসার 25 ধারায় বলছে পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি প্রদান করা যাবে না, পুলিশ অফিসার স্বীকারোক্তি লিখতেও পারবে না, এই যে আদালত গ্রহণই করবে না। তাহলে কি বলছে? পুলিশ অফিসার নিকট দেওয়া স্বীকারোক্তি প্রদান করা, মানে পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদান করা যাবে না। বাংলা কথা, পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদান করা যাবে না।
আসেন পড়া শেষ হলে প্রশ্ন করবেন, আপনারা প্রশ্নের উত্তরগুলো পাবেন। অনেকের মনে প্রশ্নগুলো আসতে পারে, প্রশ্নগুলো আমি বলবেন, আপনারা খালি শুনবেন। প্রশ্নগুলো কিরকম? পুলিশের কাছে কখন স্বীকারোক্তি দেওয়া যায় না, পুলিশের কাছে কখন স্বীকারোক্তি প্রাসঙ্গিক, পুলিশ কখন স্বীকারোক্তি নিতে পারে, পুলিশে এরকম প্রশ্নগুলো। কোন কোন ক্ষেত্রে পুলিশের নিকট স্বীকারোক্তি প্রাসঙ্গিক, পুলিশের উপস্থিত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক, পুলিশের মানে এই তো এই সামান্য 3-4 প্রশ্ন ঘুরে ফিরে পুলিশ আইনের 25, এই সাক্ষ্য আইনের 25, 26, 27, 25, 26, 27 আমাদের এই পুলিশ সংক্রান্ত বিষয়। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে শত শতবার প্রশ্ন আসে। তাহলে 1 নম্বর কথা লাগবেন, 25 দ্বারা পুলিশের নিকট স্বীকারোক্তি দেওয়া যাবে না, পুলিশের কাছে স্বীকারোক্তি লিখতেও পারবে না, অপ্রাসঙ্গিক। পুলিশের নিকট স্বীকারোক্তি দেওয়া অপ্রাসঙ্গিক। তাহলে 24 দ্বারাই পেলেন অপ্রাসঙ্গিক, 25 দ্বারা অপ্রাসঙ্গিক। ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতিতে স্বীকারোক্তি যদি ম্যাজিস্ট্রেটের কাছেও দেয় তাহলেও অপ্রাসঙ্গিক। হ্যাঁ, আবার পুলিশের কাছে দিলে পুলিশের কাছে দেওয়াই যাবে না, অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক 25 দ্বারা। এখন আসেন 26 দ্বারা। 26 দ্বারা কি বলছে? আসামি পুলিশ হেফাজতে থাকাকালে দেওয়া স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করিতে চলিবে না। এই শিরোনাম দেখবেন না, এর বাংলা হলো পুলিশ হেফাজতে থাকাকালীন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। এই সাক্ষ্য আইনে যদি এগুলো পড়তে চান পড়বেন, অবশ্যই পড়বেন, পরে আবার বাংলা দেখবেন। পুলিশের হেফাজতে যখন কোনো আসামি থাকে, পুলিশের ওইখানে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে, তিনি যদি স্বীকারোক্তি দেন সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। তিনি যদি স্বীকারোক্তি বা বিবৃতি দেন, তখন যে বিবৃতি লেখা হবে সেটা আদালতে প্রাসঙ্গিক হবে, কারণ এখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন। কিন্তু আসামি কার হেফাজতে আছে? পুলিশের হেফাজতে আছে। আসামি কার হেফাজতে আছে? পুলিশের হেফাজতে। কারণ আপনারা জানেন আদালত সম্পর্কে ধারণা আছে। আদালত কাকে বলে? আদালত যেখানে আসামির বিচার কার্যের সাক্ষ্য গ্রহণ করে এবং বিচার কার্য পরিচালনা করার জন্য যে কার্যক্রম চলা হয় সেটা আদালত বলে। তা পুলিশের হেফাজতে আসামি থাকার দোষের কিছু নাই, কিন্তু সেইখানেই ম্যাজিস্ট্রেট চলে আসছে, ওই ব্যক্তির আসামির জবানবন্দি গ্রহণ করবে এবং আসামি যে জবানবন্দি প্রদান করছে ওইটা আদালতে প্রাসঙ্গিক। কিন্তু পুলিশ যুক্ত আছিল, পুলিশের হেফাজতে থাকাকালীন আসামির যে জবানবন্দি প্রদান করবে তা প্রাসঙ্গিক হবে। তাহলে পুলিশের কাছে প্রথম 25 দ্বারা পুলিশ অপ্রাসঙ্গিক, 26-এ প্রাসঙ্গিক। কি কারণে প্রাসঙ্গিক? 26 দ্বারা প্রাসঙ্গিক, পুলিশের হেফাজতে যখন আসামি ছিল, আসামির যে স্বীকারোক্তি দিচ্ছে এই স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই স্বীকারোক্তি গ্রহণ করা হয়েছে, তখন প্রাসঙ্গিক হবে। এতটুকুই। এরপর আছেন 27 দ্বারা। 27 দ্বারা কি বলছে? আসামির নিকট হইতে প্রাপ্ত তথ্য যতটুকু প্রমাণ করা যাইতে পারে। এইটা আমাদের হেফাজতে যখন আসামি থাকে বা রিমান্ডে নিয়ে আসে, পুলিশ হেফাজতে, রিমান্ড বলতে কোনো ভাষা নাই, পুলিশ হেফাজতে কেন আনে? 108 ফৌজদারি কার্যবিধির 167, তাই তো 167, পুলিশ আইনের 61 যখন 24 ঘন্টার মধ্যে মামলার তদন্ত কার্যক্রম শেষ করা না যায়, তার কাছ থেকে রহস্য উদ্ঘাটন করার জন্য, তার সহযোগীকে গ্রেপ্তার করার জন্য এবং সহযোগীদের কাছ থেকে আরো মূল্যবান কিছু তথ্য পাওয়ার জন্য, পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়। এই রাখার জন্য পুলিশ 24 ঘন্টার বেশি সময় রাখার আইনের বিধিবিধান নেই। তাহলে কি করবে? তখন আদালতের নিকট থেকে পুলিশ হেফাজতে রাখার জন্য অনুমতি নিয়ে আসে। এটাকে আমরা রিমান্ড বলি। তাহলে আসামির নিকট, আসামি যে আমরা গ্রেপ্তার করি এই কখন? আসামি কিন্তু 2 ধরনের অপরাধ। বাংলাদেশে প্রচলিত আইনে অপরাধকে 2 ভাগে ভাগ করা হয়, একটা আমলযোগ্য, একটা আমলের অযোগ্য। এখন যেটা আমলযোগ্য অপরাধ হয়, যে এই আমলযোগ্য অপরাধে আসামি গ্রেপ্তার করছেন, গ্রেপ্তার করার পরে আসামি কার সাথে কি, এর সাথে সহযোগী কিরা কিরা ছিল, এ কোথায় সে আলামত, দা কাঠি, বটি এগুলো রাখছে, সেইগুলোর জন্য পুলিশ ওকে যে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এবং তিনি যে আলামত বা বস্তু উদ্ধার করেন ওইটা এই যে আদালতে মামলা রুজু হয় ওই আদালতে আপনারা আরো ভালো করে জানবেন। এই ফৌজদারি কার্যবিধি আইনের 53 ধারা, 51 হলো দেহ তল্লাশি, 52 হচ্ছে মহিলার দেহ তল্লাশি, 53 একটু অন্য আইনি যায়। 53 হচ্ছে লেগে এই আপত্তিকর অস্ত্র শস্ত্র পাইলে তা সরায় রাখবেন এবং তাকে যে আদালতে প্রেরণ করবেন সে আদালতে পাঠায় না, সেই আদালতেই কিন্তু প্রেরণ করে, তাই তো? ঠিক আছে, তাহলে যে কারা পাঠায়, কে পাঠায়, কখন পাঠাবেন, কতটুকু প্রাসঙ্গিক হবে? এই যে 27 ধারায় বলছে যে আপনি যে ওর কাছ থেকে উদ্ধার করে মালামালগুলো পালেন বা মালামালগুলো সংগ্রহ করলেন, এই যে মালামালগুলো সংগ্রহ করলেন, মালামালগুলো পালেন, এই মালামালগুলো ওর যে আদালতে পাঠাইছিলেন এইগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে পুলিশ যতটুকু মালামাল উদ্ধার করবে ওই অপরাধের সাথে জড়িত বস্তু দ্রব্য, মালামাল বলতে বস্তু দ্রব্য কি? দা কাঁচি, বটি, রক্তমাখা জামা,
তারপরে মাথার চুল, মানি ব্যাগ, চশমা, অপরাধের সঙ্গে জড়িত যেটা ছিল সেইগুলো যে অংশটুক পুলিশ উদ্ধার করবেন, যতটুকু করবেন অতটুকুই আদালতে প্রাসঙ্গিক, অতটুকুই আদালতে প্রাসঙ্গিক। 27 ধারায় পুলিশ যতটুকু আলামত উদ্ধার করবেন, বস্তু দ্রব্য, ততটুকুই আদালতে প্রাসঙ্গিক। আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য, এটা কি আসামির নিকট থেকে কিভাবে এই পুলিশ এই তথ্য সংগ্রহ করবে? আসামি যে তথ্য দেবে সেই তথ্য। এছাড়াও পুলিশ যদি সংবাদ পায়, অন্য কেউ সংবাদ দিতে পারে, আসামির তথ্যের উপর বসে থাকতে হবে এমন বিধিবিধান নাই। আসামি তো নাও বলতে পারে, কিন্তু বললো যে অন্য কেউ এসে বললো, স্যার ও যে ওই অস্ত্র দিয়ে খুন করেছিল, অস্ত্র অমুক বাসার দ্বারা নিচে আমি দেখছি চেঙ্গা দিয়ে ফেলা দিয়েছে, এই সংবাদের ভিতরে অথবা এলাকার যে লোক কনাকষা করতেছে, করতে করতে হয়তো বা কেউ খুঁজতে খুঁজতে একজন দেখে ফেলাইছে, সে দৌড়ে এসে বললো, স্যার অমুক জায়গায় পুলিশ বা পুলিশ অফিসার অমুক জায়গায় এই আলামতটা পড়ে রয়েছে। তাহলে এই অপরের সংবাদের মাধ্যমেও, ওই আলামত যদি অন্য কোনো সংবাদের মাধ্যমেও, তাহলে আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য এমসিকিউ, আসামিও তথ্য দিতে পারে, আবার আপনি অন্য কোনো সংবাদ, অন্য কোনো মারফতের সংবাদ পাইছেন, সেই সংবাদের মাধ্যমেও আপনি আলামত উদ্ধার করছেন, পুলিশ অফিসার উদ্ধার করছে, আদালতে প্রাসঙ্গিক। তাহলে 27 ধারা হচ্ছে আসামির নিকট থেকে তথ্যের মাধ্যমে হতে পারে, অন্য কোনো মাধ্যমেও এমসিকিউ, অন্য কোনো মাধ্যমে সংবাদ বা অন্য কোনো তথ্যের মাধ্যমেও ওই আলামত বস্তু যতটুকু উদ্ধার করবে অতটুকু আদালতে প্রাসঙ্গিক। তাহলে পুলিশের 25 বলছে পুলিশের স্বীকারোক্তি কখনোই নিতে পারবে না, পুলিশ আসামির নিকট থেকে স্বীকারোক্তি নিতে পারে না। 25 ধারা পুলিশ 25 ধারা এটা হলো অপ্রাসঙ্গিক, নিষেধ করছে, নেওয়াই যাবে না, নিয়ে ফেলাইছেন অপ্রাসঙ্গিক হয়ে গেছে, নিয়ে ফেলাইছেন অপ্রাসঙ্গিক হয়েছে। 26 ধারা পুলিশের হেফাজতে আসামি ছিল, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি স্বীকারোক্তি নিয়েছেন, তখন প্রাসঙ্গিক, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি স্বীকারোক্তি নিয়েছে তখন প্রাসঙ্গিক। 27 ধারায় পুলিশ অফিসার যতটুকু মালামাল উদ্ধার করছে আসামির প্রাপ্ত তথ্যের মাধ্যমে অথবা অন্য কোনো ব্যক্তির সংবাদের মাধ্যমে, ততটুকু আদালতে প্রাসঙ্গিক। 27 ধারা, 27 ধারা। এরপর 28 ধারা কিন্তু পড়াইছিলাম বা বলেছি। 28 ধারা কি বলছে? ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি ব্যতীত যখন ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি দেবে তখন আদালতে প্রাসঙ্গিক। ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দ্বারা স্বীকারোক্তি দেবে তখন আদালতে প্রাসঙ্গিক। এর পরবর্তী ধারা 29, খুব মহব্বতের সাথে খুব গুরুত্বের সাথে শুনবেন, খুব দামি দ্বারা খুব বোঝার আছে। কথাটা এত সময় যাই পড়লাম তার ব্যতিক্রম দ্বারা কিছু কথা বলতে যাব, খেয়াল করবেন। আমি একটু পানি খেয়ে নিই। উনত্রিশ ধারা কি বলছে একটু বোঝেন। আমি একটু রিডিং করে দিই অল্প একটু, তারপরে আপনারা আর সুন্দর করে বুঝে দেবেন। 29 ধারা 38 ধারা খেয়াল করবেন, এটা কিন্তু বোঝার আছে, প্রশ্ন আসতে পারে এবং আসে, এমসিকিউ এখান থেকে আসবে, প্যাচের জিনিস। 29 ধারায় বলছে স্বীকারোক্তি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি ইত্যাদি কারণেও তাহা অপ্রাসঙ্গিক হবে না। হেডলাইন, স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলেও, স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলেও কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি ইত্যাদির কারণে তা অপ্রাসঙ্গিক হবে না। তাহলে আমরা পূর্বে পড়ছি কি, ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতিতে স্বীকারোক্তি নেয়, তাহলে আদালত অপ্রাসঙ্গিক পড়ছি না। কিন্তু 29 ধারা তার সম্পূর্ণ ব্যতিক্রম বলছে। ব্যতিক্রম বলছে কিরকম? যে আপনাকে ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি নিশাপান করাও, আমি আগে সংক্ষেপে আলোচনা করি তারপরে ভিত্তিতে ওই 5টা কথা, এখানে 29-এ 5টা কথা আছে, আমি পয়েন্ট আউট করব, আপনারা শুনবেন, পরে লিখবেন, বইয়ের ভিতর থেকে বলবো। এই বইয়ের ভিতরে আপনি খুঁজে এখন পাবেন না, কিন্তু আমি বলার পরে দেখবেন সবই আছে। রিজাল্ট কি জানে তো বই দিয়ে কয়, তো বই দিয়েই পড়তে হয়। বইয়ের বাইরে আনলে গাইডের কথা আমি বলতে পারবো না। আমি গ্যাজেট এবং মূল বই আপনাদের সাথে আলোচনা করি। মূল বই লিখতে গেলে মূল বইয়ের সমপরিমাণ যদি কোনো গাইড বানাতে যায় তাতে গাইড হাজার কমসে কম 2-4 হাজার পৃষ্ঠার, শুধু 3-4 আইনের প্রশ্নের উত্তর করতে গেলে। এখন আসেন, তাহলে এই এত সময় কিন্তু কি পড়ছেন খেয়াল করবেন। ভয় ভীতি প্রলোভন ছাড়া যে স্বীকারোক্তি নিয়ে ওইটা সহ নিলে পারে কি অপ্রাসঙ্গিক না, আর এটা ব্যতীত নিলে 28 ধারায় প্রাসঙ্গিক। এখন 29 ধারায় বলছে কি, অন্য কোনো ভাবে স্বীকারোক্তি অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক না হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি। এই যে স্বীকারোক্তি যে ব্যক্তি অপরাধ করছে এই ব্যক্তি কি আপনি মনে করেন ও পাগল, ও জ্ঞানহীন,
ও তো অপরাধী, ও তো বিশাল জ্ঞান মানে বিশাল অপরাধী, ও সুস্থ সবল জ্ঞানের অধিকারী। ও জানে যদি আমি এই আত্মপত্য কথা বলে ফেলাই, আমি যদি আমার এই অপরাধের কথা বলে ফেলাই, তাহলে আমার জেল জরিমানা মাপ নেই, আমি বলবো না। এখন আদালত কি ওর ওই যে পিছনে সারাদিন ফেডার খাওয়াতে নিয়ে বেড়া গড়বে যে বলো ভাই বলো, ইটু কও সারা জীবন ভরেও যদি বলতে থাকে, ও কখনো ওর সত্য কথা বলবে না। কিন্তু আইন কি বলছে? আইন তার ভিন্ন কথা বলছে। এত সময় যাই নরম ভাষায় বললেও 29 ধারা এসে বলছে ভিন্ন ভাষা, ভাষার পরিবর্তন ঘটাইছে। ভাষার পরিবর্তন, 5টা কথা খেয়াল করবেন। এই 5 ভাবেও যদি আদালতে আমি আসামি, আমি আদালতে উপস্থিত আছি, আদালত আমাকে বিভিন্নভাবে বুঝাইছে, কিন্তু আমি আমার অপরাধের কথা স্বীকার করি না, আমি আমার অপরাধের কথা স্বীকার করি না। কিন্তু ম্যাজিস্ট্রেট আমাকে বলছে কি, রিজাল তুমি কাছে আসো, আমার মাথায় হাত বুলাইছে, বউ বাচ্চারে বুঝাইছে, তোমার পিছনে আমি আছি, তোমার কিরা মামলার রায় আমি দেবো। পাগল, আমার কাছে বলবা না, তুমি বলবা কার কাছে? তোমার আমি বিচারক, আমি যদি তোমার মাফ করে দেই, কে ঠেকায়? তাহলে কি উনি প্রতিশ্রুতি দিচ্ছে না? খেয়াল করেন কথাগুলো ভিতরে যা পাবো, প্রতিশ্রুতি দিচ্ছে। এছাড়া কি করলো, আমি দেখলো যে আমি তো নেশা করি, মাদক দ্রব্য সেবন টেবন করি, ভালোই, কিন্তু আমার দীর্ঘ যখন 2-3 দিন আটকা রাখছে, আমি মাদকের জ্বালায় পাগল হয়ে গেছি। এখন বলতেছে যদি তোমার মাদক খাওয়াতে পারি, সত্যি কথা যদি তুমি বলো, তাহলে রিজাল তোমাকে মাদক দেবো, এটা আদালত আমাকে বলছে। আমি বলছি ঠিক আছে, আমার মাদক দেন, আমি মাদক খাওয়ার পরে পট করে আমি সব বলে দিয়েছি। খেয়াল করেন, একবার হলে আমার মাথায় আত্মাত বলে আদর্শ দিয়ে বুঝে নেছে, আমি আসামি বলছি, এতেও যদি রাজি না হয়, আমাকে নিশা করাইছে, আমি তাও বলছি। ঠিক আছে, এখন আসেন, এইরকম কথাগুলো 5টা পাবো 29 ধারায়। অন্যান্য গোপনীয়তার প্রতিশ্রুতি, রিজাল তুমি যে কথাগুলো বলবা, আমি সমাজে কাউকেই বলবো না, কখনোই কারো জানবে না, গোপন রাখবো। কিন্তু এই প্রতিশ্রুতি আদালত ভেঙে ফেলাবে, কারণ আমি আসামি, ওটা আদালত। আদালত আমাকে মূল কথা বাহির করার জন্য কি এই 5টা কাজ করবে। এতে আইন, এতে কি অপ্রাসঙ্গিক হবে না। আসেন, স্বীকারোক্তি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক না হলেও হেডলাইন মুখস্থ করে রাখবেন, গোপনীয়তার প্রতিশ্রুতি ইত্যাদি কারণেও অপ্রাসঙ্গিক হইবে না, মানে গোপনীয়তার প্রতিশ্রুতি দেবেন তাও হবে না। খালি খেয়াল দেন, প্রথম আসছে গোপনীয়তার প্রতিশ্রুতি, আমি বইটা দেখি নাই। গোপনীয়তার প্রতিশ্রুতি 1 নাম্বার লিখবেন, যদি কোনো স্বীকারোক্তি কোনো আদালত যখন ম্যাজিস্ট্রেট নেবে, যখন এই ভয়ভীতি প্রলোভন ছাড়া কোনোভাবেই হচ্ছে না, তখন আদালত বলতে ঠিক আছে তুমি বলো, তোমার কথা গোপন করে রাখবো। গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়েছে, কিসের প্রতিশ্রুতি? গোপনীয়তার প্রতিশ্রুতি। তখন আমি রিজাল আমার কথাগুলো বলেছি, গোপনীয়তার প্রতিশ্রুতি। দেখেন, এখন আর অপ্রাসঙ্গিক হচ্ছে না। আসামির উপর প্রতারণা করিয়া, আসামির উপর প্রতারণা বলছেন 420, আপনাকে লেনদেন করে 415, 420। আদালত আসামির সাথে 420 আচরণ করেও প্রতারণার মাধ্যমে, ঠিক আছে তোর বেল বন্ড খুলে দিলাম, তোর হ্যান্ডকাপ খুলে দিলাম, এই পুলিশ সব চলে যাও, ওই আসামি আর আমি আছি, কোনো ভয় নাই, ওর সাথে প্রতারণা করে। তাহলে এত সুযোগ সুবিধা, তোর গার কাপড় তোর খুলে ভালো কাপড় পর, খাওয়ান দাওয়ান করলো, তুই এখন বলো তুমি কি অপরাধ করছিলে, বিচার তো আমি করব। তাহলে কি করছে? আসামির উপর প্রতারণা করছে, প্রতারণা করে স্বীকারোক্তি এনেছে। একটা হচ্ছে গোপনীয়তার প্রতিশ্রুতি প্রতারণার মাধ্যমে আদায় করছে। এরপর মাতাল করে তাকে কি করছে? মাতাল করছে। এই আসামিকে নিশাদ্রব্য পান করাইছে, এই আসামিকে নিশাদ্রব্য পান করা মাতাল করেও তার এই স্বীকারোক্তি নেওয়া যায়, আসামিকে মাতাল করে তার এই স্বীকারোক্তি নেওয়া যায়। এবং যে প্রশ্নের উত্তর তিনি দিতে বাধ্য না, যে প্রশ্নের উত্তর দিতে আসামি বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য করছে। এখন বলেন জয়, কোন প্রশ্নের উত্তর দিতে কোন আইনি পড়ছিলেন? বাধ্য নয়, এবং সেই প্রশ্ন করা যায় না। কিন্তু সাক্ষ্য আইনি বলছে কি, আপনি যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে বাধ্য করে স্বীকারোক্তি আদায় করছে, তখনও তা প্রাসঙ্গিক হয়। বলেন কোন আইনি পড়ছিলেন জয়, যে কেউ পারলে বলেন। কত দ্বারা কম তৈরি শুনি। তারপরে আয় 94 যারা পড়েন নাই, তাহলে পড়বেন। এমনি এমনি র্যাম হয় না ভাই, মাইন্ড করেন না, মনে রাখবেন। এই যে আমি বললাম, তাহলে যে এই কথাগুলো 415 আমার করার দরকার ছিল না। প্রতারণা, গোপনীয়তার প্রতিশ্রুতির ওটা দ্বারা পড়ি নাই,
যে প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য না। আমরা কিন্তু যে 161 পুলিশ অফিসার তলব করছিল প্রশ্ন করবে, কিন্তু এমন প্রশ্ন করছেন সে প্রশ্ন তার জেল জরিমানা হয়, তার ফৌজদারি অপরাধী হয়, এই প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য না। আবার আদালতে তলব করছিল, আদালতে বলছে কি ওই যে দলিল বা কোনো বস্তু, কিন্তু এমন কিছু আপনি আনতে বলছেন যা ব্যাংকের হিসাবের সাথে জড়িত, ওই বস্তু তিনি আনতে বাধ্য না। কিন্তু আদালত কি বলছে, যে প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে বাধ্য করে আপনার ওই স্বীকারোক্তি প্রাসঙ্গিক করে নেবে। তাহলে 1 2 3 4 এবং পঞ্চম নাম্বার কি বলছে, পঞ্চম নাম্বার যে বিষয়ে তাকে সতর্ক করিয়া না দেওয়ার ফলে সে উক্ত বিষয়ে দোষ স্বীকার করেছে। পূর্বেই তাকে সতর্ক করা হয় না, পূর্বেই যে বিষয়ে তাকে সতর্ক না করিয়াই তার নিকট এই সতর্ক। এখন আসেন 5টা দাগ দিয়ে ফেলাইছি, মানে একশো মুখস্থ করে দিয়েছিলাম তো বইতে দাগালাম না, আর এখন মাস্টারি করতে এসে দেই নাই, ওই যে দাগা নিলাম, তাহলে আপনার সাথে বুঝতে সহজ হবেন। এখন সতর্ক করেন নাই, আপনারা জানেন 164 ধারায় যখন ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি নিতে গেছিল তখন কিন্তু ওকে সতর্ক করছিল, এই স্বীকারোক্তি দিলে আপনার জেল জরিমানা হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে, কথাটা খেয়াল আছে? কিন্তু এই যখন এইভাবে ও স্বীকারোক্তি দেয় না, তখন ওকে পূর্বে সতর্ক করে নাই যে তুমি যে এই স্বীকারোক্তি দিচ্ছ, তোমার কিন্তু জেল জরিমানা হবে, তোমার কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত হবে, তোমার কিন্তু ফাঁসি হয়ে যেতে পারে। এরকম কোনো সতর্ক না করেই ওর কাছে স্বীকারোক্তি নিয়ে এনেছে, তখন আদালতে প্রাসঙ্গিক। তাহলে এখন আসেন কোন কোন প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করলেও স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হয়, কোন কোন ক্ষেত্রে আদালত গোপনীয়তার প্রতিশ্রুতি, নিষাদ্রব্য পান করাও স্বীকারোক্তি নিলে স্বীকারোক্তি প্রাসঙ্গিক হয়। এখন যার পড়ার অভ্যাস আছে 24 আর 28, ও তো ওখানে বলে জীবনেও এরকম তা পড়ি নাই, জীবনে এরকম কোনো কিছু আজ পর্যন্ত আইনের দ্বারাই পাই নাই। তাহলে আপনি কোথায় পেলেন? অবশ্যই 29 ধারা আছে, 29 ধারা আছে। 5 ভাবে যদি আদালত স্বীকারোক্তি নেয় সেটাও প্রাসঙ্গিক হবে। আসেন মুখস্থ করি। 29 ধারা আছে 5 ভাবে, 29 ধারা আছে 5 ভাবে যদি আপনি স্বীকারোক্তি আদালত গ্রহণ করে সেক্ষেত্রেও প্রাসঙ্গিক হবে। খেয়াল করবেন, গোপনীয়তার প্রতিশ্রুতি 1 নাম্বার, গোপনীয়তার প্রতিশ্রুতি 2 নাম্বার, আসামির উপর প্রতারণা করিয়া, অত পড়বেন না, প্রতারণা করিয়া। 1 নাম্বার হলো গোপনীয়তার প্রতিশ্রুতি, 2 নাম্বার হচ্ছে প্রতারণা করিয়া, 2 নাম্বার হচ্ছে প্রতারণা করিয়া, 3 নাম্বার হচ্ছে মাতাল করিয়া, তাকে নিশাদ্রব্য পান করিয়া মাতাল করিয়া। 4র্থ নাম্বার, যে প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য না সেই প্রশ্নের উত্তর করা, যে প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য না সেই প্রশ্নের উত্তর করিয়া। 5ম নাম্বার হচ্ছে তাহাকে পূর্বেই সতর্ক না করিয়া, তাহার নিকট থেকে স্বীকারোক্তি নিলেও আদালতে প্রাসঙ্গিক হবে। হযরত দোস্ত এইগুলো পড়বা, মুখস্থ করে ফেলাবে, এগুলো তার মুখস্থ ছিল, তুমি মুখস্থ করে নেবা, সহজ। তাহলে স্বীকারোক্তি কিভাবে পড়লাম? 24 ধারা আবার খেয়াল করো, 24 ধারা কিন্তু ভয়ভীতি প্রলোভন দিয়ে স্বীকারোক্তি নিলে অপ্রাসঙ্গিক। পুলিশ অফিসার স্বীকারোক্তি নিতেই পারে না। পুলিশ অফিসার থাকাকালে 26, পুলিশ অফিসার থাকাকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি স্বীকারোক্তি নেওয়া যায়, প্রাসঙ্গিক। 27, পুলিশ অপরাধের সংবাদের ভিত্তিতে বা আসামির নিকট থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অথবা অন্য কোনো সংবাদের মাধ্যমে যতটুকু মালামাল উদ্ধার করে বস্তু দ্রব্য অতটুকু আদালতে প্রাসঙ্গিক। 28, প্রলোভন, প্রতিশ্রুতি এবং ভীতি রেখে যদি কেউ স্বীকারোক্তি দেয় তাহলে আদালতে প্রাসঙ্গিক। আর 29 ধারায় বলছে কি, গোপনীয়তার প্রতিশ্রুতি যদি স্বীকারোক্তি দেয় তাহলে আদালত প্রাসঙ্গিক। গোপনীয়তা রাখছিল, আদালত বলছিল গোপন রাখবো, তুমি বলি ফেলাও, তোমার কি অপরাধ, বলে ফেলছে, গোপন রাখবো তুমি বলো, বলে দিয়েছে। এরপরে 2 নম্বরে বলছে আসামিকে প্রতারণা করছে, আসামির সাথে প্রতারণা করছে স্বীকারোক্তি নেওয়ার জন্য, আদালত ওই তাও প্রাসঙ্গিক হবে। এরপরে মাতাল করছে, আসামির নিশাদ্রব্য পান করাইছে, পট করে সত্যি কথা বলে দিয়েছে, ওরাও আদালতে প্রাসঙ্গিক। যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য না সে প্রশ্নের উত্তর করে আনেছে, সেটাও আদালতে প্রাসঙ্গিক। তাহাকে পূর্বেই সতর্ক না করিয়া তার নিকট থেকে স্বীকারোক্তি আদায় করছে, সেটাও আদালতে প্রাসঙ্গিক। 29 ধারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝলি পরে মজা আছে, না বুঝলি আবার বলবেন, আমি বুঝবো। আপনাদের জন্য নিবেদিত প্রাণ, সমস্যা নাই, ফোন করবেন। ইদানিং ফোন কম করে সবাই। এখন আসেন 30 ধারা। 29 ধারা আমি মনে করি আপনারা বলছেন 30 ধারা আলোচনা, 30 ধারা আলোচনাটা জটিল কঠিন এবং সহজ, বুঝলি সহজ, না বুঝলি জটিল কঠিন। খেয়াল করেন 30 ধারা শিরোনামটা পড়ি, এরপরে খেয়াল করেন। প্রমাণিত যেসব স্বীকারোক্তি উক্ত স্বীকারোক্তিকারক ও তাহার সহিত একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে
প্রভাবিত করে তাহার বিবেচনা কিছুই বুঝি নাই, আমি এটুকু বুঝি নাই। কিন্তু আমি মূল ব্যাখ্যা করলে আপনি বুঝে যান এর ভিতরে কি লেখা আছে। শিরোনামটা কিভাবে পড়বেন আপনি আপনার মতো করে বানা নেবেন। 3 লাইনের শিরোনাম কোনো মুখস্থ করে মনে রাখা যায় না। তা এখন আসেন 30 ধারায় কি বলছে, বাংলা করে বলি। 30 ধারায় বলছে, ওই যখন ধরেন আমার আর হজরতের বিচার আসছে, খেয়াল করবেন, আমার দোস্ত আর আমি দুইজন আসামি, আমি আর হজরত একই মামলার আসামি, আমাদের বিচার কার্যক্রম চলতেছে। এখন এই বিচার কার্যক্রম চলার সময় আমি আমার দোষ স্বীকার করি এবং আমার সাথে হজরত ছিল। আমি প্রথমে মাথা কাটিছিলাম, হজরত গলা চেপে ধরছিল, এবং আমি হাত কাটছিলাম, হজরত পা কাটিছিল। সে আমাকে সহযোগিতা করছে, আমরা দুইজন মিলে এই কাজটা করছি। এই যে আমি যে বিবৃতি দিলাম, ঠিক আছে, অন্যের দোষ দিয়ে আমার দোষ অন্যের দোষ, একই মামলার আসামি হজরত, এইটা আদালতে প্রাসঙ্গিক, এইটা আদালতে প্রাসঙ্গিক। এখন আসেন কোনটা আদালতে প্রাসঙ্গিক না, মানে একটাই মামলা কখন প্রাসঙ্গিক হবে কখন অপ্রাসঙ্গিক হবে। এখন আমার সাথে আমি যে সাক্ষী দিচ্ছি, আমিও মামলার আসামি, আমি বলতেছি এই মামলার সাথে আমি হজরত এবং কুষ্টিয়ার জাহিদ জড়িত, মামলার আসামি সিরিয়ালে। আমি আমার দোষ বলতেছি না, আমি সরাসরি বলতেছি কাদের উস্তাদ এই করছে সেই করছে, কাদের সাথে আমি ডাকাতি করছিলাম, কাদের সাথে ছিনতাই করছি, এই যে বাবু বলছি। এই যে আমি কাদের সম্পর্কে বিবৃতি দিলাম, ওইটা অপ্রাসঙ্গিক। সহজ করে বুঝালাম না? যখন মামলা যৌথভাবে বিচার চলবে, 5 জন আসামি এক মামলায় আছে, এই মামলা পরিচালনা করার সময় কোনো আসামি আদালতে উপস্থিত হয় নিজের দোষের সাথে অন্য কোনো ব্যক্তি লোকের দোষের কথা যখন বিবরণ করবে, তখন আদালত এটা প্রাসঙ্গিক ধরে নেয়, আদালত এটা প্রাসঙ্গিক। কিন্তু মামলা একটাই হতে হবে, এক মামলার আসামি হতে হবে। কিন্তু কখনো অপ্রাসঙ্গিক হবে, কখনো অপ্রাসঙ্গিক হবে। সেই মামলা, যে মামলা আমি কাদের আর আমি হজরত এবং জাহিদ আসামি, এইখানে কাদেরের কোনো চিহ্ন নেই, এই খুন ছিনতাই ডাকাতির সাথে চিহ্ন নেই। কিন্তু আমি বলতেছি কাদের আমার সাথে নিয়মিত চুরি করতো, অমুক জায়গা খুলনায় চুরি করছে, বরিশাল চুরি করছি, লঞ্চ চুরি করছি, এ করছি সে করছি। কিন্তু কাদের তো এই খুনের মামলার আসামি না, এই ডাকাতি মামলার আসামি না, এখানে তার নাম নেই, অর্থাৎ এটা অপ্রাসঙ্গিক। আমি বলছি হজরত বলুক আর ওই জাহিদ বলুক, যেই এই সাক্ষী দিবার যা বা নিজের সাথে আসামি যখন এই জবানবন্দি দেবে বা এই বিবৃতি দেবে নিজের দোষ সহকারে অন্যের দোষ, কিন্তু সেই ব্যক্তি এই মামলার আসামি না, যে মামলার বিচার কার্যক্রম চলতেছে, এই সম্পর্কে এটা অপ্রাসঙ্গিক হবে। এবং কখন প্রাসঙ্গিক হবে, যে মামলার বিচার কার্যক্রম চলতেছে, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু যার কার্যক্রম চলছে, সেখানে যে কজন আসামি আছে নিজের দোষ স্বীকার করে যখন অন্যের দোষের কথা বলবে বা কথার মাধ্যমে আসে গেছে যে আমি একটা লোকের কুমায় মারতেছিলাম, আমার দ্বারা 2টি লোক মারা সম্ভব না, আমি একা, তাহলে আমার সাথে কিনা ছিল, সে তো অমুক অমুক ছিল, তারা একজন বাদী ছিল, একজন ধরে রাখছিল, আছে না বিষয়টা? ডাকাতি করতে গেছিলাম, কে কি ভূমিকা রাখছিলাম, এরকম 15-20 জন ডাকাতি করতে গেছিলাম, হয়তো কেউ বাইরেই ছিল, তা আমি যখন বিলিভ করছি আমাদের সাথে অমুক অমুক ছিল। কিন্তু আমাদের সাথে যেন জয়, আমাদের খুলনার জয় নীলফামারী, ও ছিলই না, ওর সাথে আমি নীলফামারী চুরি চামারি করতাম, সেই কথা খুলনা এসে বলতে হবে না। আবার বলি, 30 ধারার মূল কথা হচ্ছে, যে মামলা একসাথে চলবে, একসাথে 5 জন হোক আর 3 জন হোক আর 2 জন আসামি হোক, ওই মামলা জবানবন্দি দিতে যাওয়ার সময় যদি অপর লোকের দোষ ত্রুটি নিয়ে বলে, ওই অন্য লোকের দোষ সম্পর্কে তার দোষের সাথে মিলে যায়, এক লাইনই পড়ে থাকে, সেই ক্ষেত্রে আদালত প্রাসঙ্গিক ধরে নেয় যে হতে পারে রিজাল্ট যখন কুপার ছিল, তাহলে বটি একখান ভেঙে গেল, আরেকখান কোথায় পেল, তাহলে দাও আগে দিল হজরত, আমি বলছি হজরত আগে দিল, হজরত দেখা ছিল, তাহলে 114 তুমি সহযোগী হয়েছে না, তাহলে আদালত প্রাসঙ্গিক ধরে নেবে না। কিন্তু আমি বললাম যে আমি চুরি করছি, ডাকাতি করছি, এই চাকুর এই যে কামারের কাজ করে মতিন নামক এক ব্যক্তি, তার কাছ থেকে বানাইছিলাম, তাই মতিন তো কামার সাথে বানাবে, দাও কাছে বানাবে না, তাহলে মতিনেরটা কি প্রাসঙ্গিক হবে? মতিনেরটা অপ্রাসঙ্গিক হবে। বুঝতে পারলাম? একই মামলা পরিচালনা করার সময় যে মামলা পরিচালনা হবে, ওই মামলার দোষ স্বীকার করে অপর যদি সমমান মানে বলার সময় যে করার যে পোষায়, একটা যখন লাগে পাশেরটাও কিন্তু লাগতেই থাকে, পাশাপাশি ভাই, অন্য করাতের কোনো ক্ষয়ক্ষতি হয় না, টেরও তো ভাই না যে কাটাকাটি করতেছে ওরা, আমি কি, আমি তো সাইডে বয়ে রয়েছি। ঠিক এরকম 30 ধারা, যে মামলা চলবে, যে স্বীকারোক্তি দেবে, ওই অপরাধের সাথে যারা জড়িত অন্যের লোকের নাম বলতে হবে এবং ওই তার নাম থাকা লাগবে ওই মামলা, তখনই প্রাসঙ্গিক হবে, অন্যথায় হবে না। আসসালামু আলাইকুম।